ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সিটেট 2024, যেটা 14 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে। আজকের প্রশ্নগুলো সত্যি অনেক স্ট্যান্ডার্ড রয়েছে, প্রত্যেকে কিন্তু আনসার করার চেষ্টা করবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আজকের টপিকটা থাকছে আমাদের সিটেট মানে সিটেট ডিসেম্বর 2024 সালে পরীক্ষাতে যে সিডিপির প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি, তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আজ আজকে আলোচনা করব 14 ডিসেম্বর হয়ে যাওয়া ইংলিশ পোর্শনটা থেকে কি কি প্রশ্ন এসেছিল। তো যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো রেগুলার ক্লাসগুলো ফলো করার জন্য। ওকে, চলো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকে আনসার করবে। বলছে দেখো, আইডেন্টিফাইং দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন, মানে নিচের যে একটা সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের যেটা আন্ডারলাইন করা আছে বা বোল্ড করা আছে সেটা কোন টেন্সের উদাহরণ। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রাইমারিতে কিন্তু টেন্স চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একটা টেন্সের চ্যাপ্টার অলরেডি ক্লাস করিয়ে দিচ্ছি, একদম ডিটেলস। ওর বাইরে কিন্তু কোনো পরীক্ষা প্রশ্ন আসবে না যদি ক্লাসটা মন দিয়ে করো। দেখো কি বলছে, টেন্সের একটা উদাহরণ দিয়েছে। কি বলছে, উই হ্যাড ম্যানেজ। উই হ্যাড ম্যানেজ মানে কি, এখানে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, তারপরে কি রয়েছে, হ্যাড রয়েছে, তারপরে ভার্বের 3 নাম্বার রয়েছে। তাহলে আমরা কি জানি, সাবজেক্ট, হ্যাড এবং ভার্বে যদি 3 নাম্বার থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে আনসার, সঠিক আনসার হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, প্রত্যেক আনসার হচ্ছে সঠিক। প্রত্যেক আনসার করো। চলো নেক্সট দেখো, খুব ভালো প্রশ্ন, এটাও করে ফেলবো আমরা টুকটুক করে। বলছে হোয়াট ইজ প্রোডাক্টিভ ভোকাবুলারি। দেখো, ভোকাবুলারি হচ্ছে ইংরেজির ক্ষেত্রে যে ভোকাবুলারি গুলো রয়েছে, অর্থাৎ ওয়ার্ড স্টাফ, যেগুলো ওয়ার্ড বলা হয়। তো ভোকাবুলারি হচ্ছে দুই প্রকার। একটাকে বলছে প্রোডাক্টিভ ভোকাবুলারি, একটা হচ্ছে কি প্রোডাক্টিভ, আর একটা হচ্ছে কি রিসেপটিভ। ঠিক আছে, আর একটা হচ্ছে কি রিসেপটিভ। তাহলে ভোকাবুলারি আমরা দুই প্রকার পেলাম, একটাকে বলবো আমরা প্রোডাক্টিভ ভোকাবুলারি, আর একটাকে বলবো আমরা রিসেপটিভ ভোকাবুলারি। তো এই প্রশ্নটা করার আগে এই প্রোডাক্টিভ ভোকাবুলারি কি বা রিসেপটিভ ভোকাবুলারি কি এই সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই। ঠিক আছে, চলো দেখো, এখানে রয়েছে প্রোডাক্টিভ ভোকাবুলারি এবং রিসেপটিভ ভোকাবুলারি সম্পর্কে আমরা পড়বো। ডেফিনেশন মানে সংজ্ঞা কি বলা হয়েছে, আর এক্সাম্পল কি দেওয়া হয়েছে দেখে নাও। প্রোডাক্টিভ ভোকাবুলারি বলছে ওয়ার্ডস উই ক্যান অ্যাক্টিভলি ইউজ। তাহলে যে সমস্ত শব্দগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি ফ্রিকুয়েন্টলি, বারবার বারবার করে ইউজ করি, অতি সহজে ইউজ করি। কখন, যখন আমরা কথা বলি বা লিখি। তাহলে যখন আমরা কথা বলি বা লিখি তখন আমরা যে সমস্ত শব্দগুলোকে বারবার বারবার ইউজ করি সেইগুলোকে আমরা কি বলবো, প্রোডাক্টিভ ভোকাবুলারি। মানে প্রোডাক্টিভ ভোকাবুলারি গুলো হচ্ছে কি বলতে ইজি, মানে যেগুলো অতি সহজে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ বাংলায় কি বলছে, যে শব্দগুলো আমরা নিজেরা লিখতে পারি, বলতে পারি এবং ব্যবহার করতে পারি। উই আন্ডারস্ট্যান্ড হোয়েন উই হিয়ার, যে সমস্ত শব্দগুলো যখন আমরা কানে শুনছি, যখন পড়ছি, মানে কি বলছে, আমরা যখন মানে ভাষা যে একটা প্রোডাক্টিভ স্কিল, একটা স্কিল আমরা পড়েছি। রিসেপটিভ স্কিল কোনগুলো, একটা রিডিং কে বলা হয়, আর একটাকে বলা হয় কি রিসেপটিভ, এবং হিয়ারিং কে আমরা কি বলবো, রিসেপটিভ স্কিল। তেমনি এখানে যেটা আমরা কানে শুনছি অর্থাৎ হিয়ার করছি, আর একটা হচ্ছে রিড করছি মানে পড়ছি। এই দুটোকে আমরা কি বলবো, রিসেপটিভ, মানে যে সমস্ত শব্দগুলো আমরা বলো পড়ে বলো বা শুনে বলো বুঝতে পারি সেগুলোকে আমরা বলবো রিসেপটিভ ভোকাবুলারি। যেমন কি রয়েছে দেখো, ম্যাগনিফিসেন্ট, দেখো একটা কত কঠিন শব্দ। এই ম্যাগনিফিসেন্ট বানানটা আমরা সব, এর যে মিনিং সেই মিনিং আমরা সবাই জানি না। বা অ্যাস্ট্রোনমি, এটার কি মিনিং সেটা আমরা জানি না, বা সচরাচর কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না। যখন আমাদেরকে কোনো একটা টপিক পড়তে হবে বা কোনো একটা প্যাসেজ পড়বো তখন এটার কি মানে রয়েছে সেই মানেটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে। অর্থাৎ যে সমস্ত কঠিন শব্দগুলোকে আমরা কি বলবো, রিসেপ্টিভ ভোকাবুলারি। ক্লিয়ার ইজি? দেখো, প্রোডাক্টিভ মানে কি, যেগুলো আমরা নিজে তৈরি করি মানে নিজে ব্যবহার করি। আর রিসেপ্টিভ মানে যেগুলো আমরা শুনি বা পড়ি সেগুলোকে বলছে রিসেপ্টিভ। আরো কিছু রয়েছে দেখো, আরো কিছু সুন্দর
এই টপিকের উপর এবার চলে আসো রিসেপটিভ। রিসেপটিভ বলতে বোঝাচ্ছে এ ওয়ার্ড ইজ when he or she hear or see it। যখন আমরা কোনো শব্দ শুনে, দেখো শুনে আছে, বা দেখে চিনতে পারি, মানে পড়ে চিনতে পারি, সেগুলোকে আমরা কি বলবো? রিসেপটিভ ভোকাবুলারি। আবার কি বলছে? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আর বুঝবো কি কখন? যখন আমরা পড়বো বা শুনবো, তখন জিনিসটা তো বুঝবো, ঠিক না? আমরা জিনিসটা বুঝবো কখন? আমরা যখন জিনিসটা শুনবো বা পড়বো, তখনই তো জিনিসটা বুঝবো। অ্যান্ড কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড মানে বোধগম্য করা, মানে একটা বোঝা এবং বোধগম্য করা। যখন আদার্স ইউজ ইট, যখন কেউ সেটাকে ব্যবহার করবে। ধরো লেখা, এই যে আমি এই লেখাগুলোকে কি করছি? ব্যবহার করেছি। এবার তোমরা পড়ছো, তোমরা বুঝছো। অর্থাৎ অন্যের ব্যবহার করা জিনিস যখন তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে রিসেপটিভ ভোকাবুলারি। তারপর চলে আসো পারসিভস অ্যান্ড রিট্রিভস হোয়েল লিসেনিং অ্যান্ড রিডিং দ্য ওয়ার্ডস। মানে অনুভব যখন করব, মানে পারসিভ মানে অনুভব করা, এবং রিট্রিভস মানে পুনরুদ্ধার করা, শোনা বা পড়ার সময়। যখন আমরা পড়বো বা শুনবো, যে জিনিসগুলো আমরা বুঝছি বা পুনরুদ্ধার করছি, সেগুলোকে আমরা বলবো রিসেপটিভ ভোকাবুলারি। অর্থাৎ রিসেপটিভ ভোকাবুলারি বলতে বোঝাচ্ছে যেগুলো হচ্ছে শোনার সঙ্গে বা পড়ার সঙ্গে সম্পর্কিত। আর প্রোডাক্টিভ ভোকাবুলারি হচ্ছে যেগুলো সাধারণত বলার সঙ্গে এবং লেখার সঙ্গে সম্পর্কিত। ইজ ইট ক্লিয়ার? এবার চলো, এবার আনসারটা করো। আশা করছি এবার প্রত্যেকে আনসারটা করতে পারবে। দেখে নাও। বলছি দেখো, বলছে হোয়াট ইজ প্রোডাক্টিভ ভোকাবুলারি। প্রোডাক্টিভ ভোকাবুলারি বলতে কি বোঝায়? বলছে ওয়ার্ডস নোটিস হোয়েন উই রিড বিহাইন্ড দ্য লাইনস। দেখো বলছে যে রিড, তাহলে এটা কি হবে? বলো, এটা কি হবে? রিড বলেছে, তাহলে এটা হবে না স্যার। বলছে ওয়ার্ডস দ্যাট উই ইউজ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। তাহলে সেই শব্দগুলো যখন আমরা রাইটিং এ এবং স্পিকিং এ ব্যবহার করি। ইজিলি আনসার করতে পারছো। অর্থাৎ ডিটেলস যদি পড়ো, ডিটেলস যদি ভালো করে পড়ো, তাহলে আশা করছি কোনো জায়গাতে তোমাদের সমস্যা হবে না ইংলিশে। ঠিক আছে, পড়তে হবে ভালো করে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2। এক মিনিট। তো তোমরা যারা ভাবছো আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়ে আমাদের ক্লাসগুলো রেগুলার করার জন্য, তো ওই ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে। এই যে নাম্বারটি 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার স্টেট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র প্রাইমারি না, এর সঙ্গে তোমরা আপার প্রাইমারি ক্লাসটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। অর্থাৎ প্রাইমারির সঙ্গে আপার প্রাইমারি কোর্সটা একদম বিনামূল্যে তোমরা পেয়ে যাচ্ছ। রেগুলার ক্লাস থাকছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত তথ্য তোমরা জানতে পারো। দেখো, তাহলে কি হবে আনসার? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওকে, 3 নাম্বার অপশনটাও দেখো, ওয়ার্ডস হুইচ আর নিউ টু রিডার। মানে রিডার মানে কি? ওই যে রিডার কাছে যারা পড়ছে, রিডার মানে যে পাঠক। ওয়ার্ডস হুইচ আর রিকগনাইজ অ্যাজ উই হিয়ার, যখন আমরা শুনে করি না। বাকি যে অপশনগুলো রয়েছে, বাকি অপশনগুলো সব কিন্তু রিসেপটিভ ভোকাবুলারির অপশন। তাহলে ওগুলো থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাই ওই অপশনগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এগুলো তো পড়ালাম। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্কিল ইজ নট কনসিডার্ড অ্যাজ মার্ক অফ রিডিং উইথ কম্প্রিহেনশন। মানে নিচের কোনটি পাঠের অর্থ বোঝার চিহ্ন হিসাবে গণ্য করা হয় না। মানে নিচের কোনটি আমরা যে কোনো একটা পাঠের অর্থ বুঝতে সাহায্য করবে না। মানে নিচের কোনটি পাঠের অর্থ বুঝতে সাহায্য করবে না। কি বলছে দেখো, অ্যান্টিসিপেটিং দ্য কন্টেন্ট অ্যাহেড। মানে কোনো একটা টপিক ধরো আমি পড়ছি, কোন একটা টপিক পড়ছি, আগামী অংশের বিষয়বস্তুর পূর্বাভাস করা। বলো, যে আমি ধরো কোনো একটা যখন গল্প পড়বো, সেই গল্পটা পড়ে আমি কি বুঝতে পারবো না যে এই গল্পের পরে কি হতে পারে, এই গল্পের পরে কি হতে পারে? আমরা তো জানি, অনুভব করতে পারবো, ঠিক না? তাহলে বুঝতে পেরেছি।
2 নম্বর বলছে অর্গানাইজিং অ্যান্ড অ্যাসেসিং দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস অর আইডিয়া, ঘটনা বা ধারণার ক্রম সংগঠিত করা এবং মূল্যায়ন করা। কোন একটা টপিক পড়লাম, সেই টপিকটা পড়ে কোন ঘটনাটা আগে ঘটেছে বা কোন ঘটনাটা পরে ঘটেছে সেটা সিকোয়েন্স করা। 3 নম্বর বলছে মেন্টালি সামারাইজিং দ্য টেক্সট রিড টিল নাও, এখনো পর্যন্ত যতটা আমাদের পড়া হয়েছে সেটাকে আমাদের কি করা, সামারাইজ করা, মানে সংক্ষিপ্ত করা। 4 নম্বর বলছে ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল লেটার অ্যান্ড অ্যালফাবেট, প্রত্যেকটা অক্ষরের প্রতি মনোনিবেশ করা, প্রত্যেকটা অক্ষরের প্রতি বা লেটারের প্রতি অ্যাটেনশন দেওয়া। তাহলে কি হবে বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বাকিগুলো তো অবশ্যই দরকার, ঠিক না? চলো নেক্সট কোশ্চেন, ভালো করে প্রশ্নটা পড়ো, তারপর আমরা অপশনগুলো দেখবো। ভালো করে প্রশ্নটা পড়ো। বলছি এ টিচার আস্কস হার স্টুডেন্ট to reflect on how they have answered and experienced this question. She gave them and what and how they were thinking when they wrote that answer. মানে বাংলা কি বলছে দেখো, যাদের কিন্তু ইংলিশে বুঝতে অসুবিধা, ইংলিশ পেডাগজি বলো বা ইংলিশ শিখতে অসুবিধা, আমি প্রত্যেকের জন্য কিন্তু বাংলাতেও ট্রান্সলেট করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় অন্তত। কি বলছে দেখো, একজন শিক্ষক তার শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন যে তারা কিভাবে একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সে উত্তর লিখতে গেলে তারা কিভাবে চিন্তা করেছিল। এটা কি ধরনের উদাহরণ, মানে কিভাবে চিন্তা করেছিল একটা প্রশ্ন করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটা কি ধরনের উদাহরণ দেখে নিই আমরা অপশনগুলো। বলছে এটা বলছে মেটাফোর, মানে এটা রূপক না, রূপক তো হবে না, রূপক কি হবে, রূপক তো হবে না। 2 নম্বর বলছে মেটা লিঙ্গুইজম, মানে ধ্বনি সংক্রান্ত বিষয়, এটা সেরকম নয়। বলছে মেটা সিমেন্টিক্স, মানে চিহ্নিতাত্ত্বিক প্রতিফলন, মেটা সিমন্টিক্স। 4 নম্বর বলছে কি মেটা কগনিশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মেটা কগনিশন এর আগে আমি বারবার বলেছিলাম এই অপশনগুলো বাদ দাও, এগুলো দরকার নেই। মেটা কগনিশন বলতে কি বোঝায়? মেটা কগনিশন বলতে বোঝাচ্ছে যখন আমরা আমাদের চিন্তার উপর চিন্তা করতে পারবো। ধরো আমি একটা চিন্তা করছি কোন একটা জিনিস নিয়ে, তার উপর আমি চিন্তা করছি কেন এটা হবে, কি জন্য হলো, মানে একটার উপরে আর একটা মানে চিন্তা করা, মানে চিন্তার উপরে চিন্তা, সেটাকে বলছে কি মেটাকগনিশন। বুঝতে পেরেছো? সেটাকে আমরা কি বলবো, মেটাকগনিশন। বলছে কি দেখো, একজন শিক্ষক তার শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে যে তারা কিভাবে একটি অভিজ্ঞতামূলক বা এক্সপিরিয়েন্স ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়েছেন। তোমাদেরকে একটা প্রশ্ন করলাম যে তোমরা কিভাবে প্রশ্নের উত্তরটা দিলে, সে উত্তর লিখতে গেলে তারা কিভাবে কিভাবে চিন্তা করেছিল সেটা জানলাম। মানে প্রথমে তোমাদেরকে বললাম যে একটা প্রশ্ন করলাম কিভাবে দিলে, তারপরে তারা আবার চিন্তা করতে লাগলো যে তারা কিভাবে লিখেছে, মানে একটা চিন্তার উপরে আর একটা চিন্তা করছে, মানে চিন্তার উপরে চিন্তা, সেটাকে কি বলবো, মেটা কগনিশন। নেক্সট কোশ্চেন বলছে দেখো, which of the following is not a feature of the grammar translation method language teaching, মানে ইংরেজি শিখনের ক্ষেত্রে নিচের কোনটি গ্রামার ট্রান্সলেশন মেথডের বৈশিষ্ট্য নয়। খুব ভালো প্রশ্ন এটা, নিচের কোনটি গ্রামার ট্রান্সলেশনের বৈশিষ্ট্য নয়। এর আগের আমি যখন তোমাদের ডিটেলসে ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে ডিটেলসে পড়িয়েছি। তো প্রত্যেকে কিন্তু জানো গ্রামার ট্রান্সলেশন মেথডের কোনটা বৈশিষ্ট্য নয়। দেখো বলছে লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং দ্য রুলস অফ গ্রামার অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের যে দ্বিতীয় ভাষা রয়েছে সেই দ্বিতীয় ভাষার যে গ্রামারগুলো রয়েছে সেগুলো শিখতে হবে এবং সেগুলো বারবার করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই কারেক্ট, এটা ঠিক রয়েছে। 2 নম্বর বলছে কমিউনিকেটিং ডাইরেক্টলি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন কম্পেয়ারিং দ্য রুলস অফ গ্রামার অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ, মানে বলতে চাইছে যখন আমরা কোনো একটা জিনিস শিখবো সেটা আমরা ইংরেজিতে প্রথমে ব্যবহার করব, তারপরে প্রয়োজন অনুযায়ী আমরা অন্য ভাষা বা মাতৃভাষা ব্যবহার করব, সেটা কি হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। এটা কি বলা হয়, এটাকে বলা হয় কি বাইলিঙ্গুয়াল মেথড, এটা গ্রামার ট্রান্সলেশন মেথড বলে না। তাহলে বাইলিঙ্গুয়াল মেথডে কি করা হয়, আমরা প্রথমে ইংরেজিতেই বলবো, তার সঙ্গে সঙ্গে আমাদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমরা কম্পেয়ারিং করব দ্বিতীয় ভাষার ক্ষেত্রে। ঠিক আছে। 3 নম্বর বলছে ফোকাসিং মোর অন দ্য ফর্ম দেন দ্য ফাংশন ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে কি হচ্ছে বাক্যের অর্থ বা বাক্যের ব্যবহারের থেকে আমরা কি ব্যবহার করব, বাক্যের অর্থ বা ব্যবহারের থেকে আমরা কিসে ব্যবহার করব বলতো, আমরা ব্যবহার করব তার গঠনের উপরে। ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপরে দেখো, তারপর জিনিসটা বোঝো এখানে কি বলছে, 1 মিনিট। ওকে ক্লিয়ার, ওকে। 3 নম্বরে বলছি দেখো,
ফোকাসিং মোর অন দ্য ফর্ম দ্যান দ্য ফাংশন, মানে হচ্ছে কোন একটা সেন্টেন্স বলো বা কোন একটা বাক্যের মানে অর্থের থেকে, ব্যবহারের থেকে তার যে গঠন বা তার যে স্ট্রাকচার তার উপরে বেশি গুরুত্ব দেওয়া, এটাও ঠিক রয়েছে। তারপর 4 নম্বর কি বলছে, কম্পেয়ারিং দ্য গ্রামাটিক্যাল রুলস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে গ্রামাটিক্যাল যে রুলস গুলো রয়েছে সেগুলোকে কম্পেয়ার করা। তাহলে কি হবে, আনসার বলে ফেলো, প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে বলে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার এইটা, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, কারণ এটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথডের একটা বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো, ক্লিয়ার? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, which of the following features of human language enable the humans to talk about things which are not present in immediate time and space। বলতে চাইছে মানুষের ভাষার কোন বৈশিষ্ট্য মানুষকে এমন বিষয় নিয়ে কথা বলতে সক্ষম করে যা বর্তমান সময় ও স্থানে উপস্থিত নয়। মানে ধরো কোনো এক আমার কাছে বা আমার সামনে ধরো কোনো একটা বিষয়বস্তু নেই, ধরো আমার সামনে কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয় উপস্থিত নেই, কিন্তু আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলছি, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, ভাষার সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? আরবিটরি। আরবিটরি মানে বুঝিয়ে দিয়েছিলাম, মানে বাক্যের যে শব্দ, মানে যেটা ওয়ার্ডস, তার সঙ্গে মিনিং এর কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বলছে স্ট্রাকচার ডিপেন্ডেন্স, মানে গঠন নির্ভরতা। 3 নম্বর বলছে ডিসক্রিটনেস, মানে ভিন্নতা। অপশন নাম্বার 4 বলছে ডিসপ্লেসমেন্ট, মানে স্থানান্তর। তাহলে এটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট বলবো। মনে থাকবে ডিসপ্লেসমেন্টটা কি, মনে রেখো, ডিসপ্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে, ভাষার ডিসপ্লেসমেন্ট বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যখন কোনো একটা জিনিস নিয়ে কোনো ব্যক্তি কথা বলে কিন্তু সেই জিনিসটা সেই মুহূর্তে সেখানে উপস্থিত নেই বা প্রেজেন্ট নেই, সেটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট। মনে থাকে জানো। 2004 এখন আগেকার সিটেট, মানে আগেকার সিটেট পরীক্ষা কিন্তু অনেক ইজি ইজি প্রশ্ন আসতো, কিন্তু বর্তমানে যে সিটেট পরীক্ষা হচ্ছে তার প্রশ্নর লেভেল অনেকটা স্ট্যান্ডার্ড, খুব কঠিন প্রশ্ন আসছে। তাই প্রত্যেকে কিন্তু ভালো করে পড়ো, কারণ আগামীতে আমাদের যে প্রাইমারি টেট হবে সেটাখানেও কিন্তু প্রশ্ন কঠিন হবে। নেক্সট কোশ্চেন বলছে, which of the following is not explained by the concept of language acquisition device। দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সম্পর্কে কোনটা সঠিক নয়। আগে পরীক্ষা কি আসতো, যে ল্যাড এর ফুল ফর্ম কি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের প্রবক্তা কে, এইসব প্রশ্ন আসতো, কিন্তু এখন প্রশ্ন দিচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সম্পর্কে কোনটা সঠিক নয়। বুঝেছো? চলো আনসার করো। অপশন নাম্বার এ বলছে, হাউ চিলড্রেন আর able to learn language within short span of 4 থেকে 5 ইয়ার্স, মানে একটা বাচ্চা 4 থেকে 5 বছরের মধ্যে কিভাবে ভাষা শিখতে পারে, এটা বলতে চাইছে। অবশ্যই, কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা তারা নিজস্ব ভাবে তারা ভাষা শিখতে পারে, অর্থাৎ বাচ্চা মানে 4 থেকে 5 বছরের মধ্যেও তারা ভাষা শিখতে পারে। কিসের মাধ্যমে? সেটা ল্যানের মাধ্যমে। কারেক্ট। 2 নম্বর বলছে, হাউ চিলড্রেন লার্ন, মানে কি থেকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, শিশুরা কিভাবে রূপক কথা বলে। আমি বললাম তোমার ওই মায়াবী চোখ দেখে আমি যেন হারিয়ে গেলাম, এই যে কথাটা আমরা বললাম, এই যে রূপক উপমা, ঠিক আছে, উপমা, এই রূপমা দিয়ে কথা বলা কিন্তু বাচ্চারা এই ল্যানের মাধ্যমে শেখে না, এটা একটা ভাষাগত দক্ষতা। ঠিক আছে, ভাষাগত দক্ষতা মানে রূপক ব্যবহার করা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে রূপক মানে ফিগার ব্যবহার করা, সেটা কিন্তু এর কাজ নয়। 3 নম্বর বলছে, why the linguistic output of the children is more than the input they get, মানে যতটা তারা শোনে তার থেকে বেশি বলে। অবশ্যই এটা, কারণ দেখবে বাচ্চারা কোনো কিছু শুনতে চায় না, বাচ্চারা দেখবে কোনো কিছু শুনতে চায় না, তারা সবসময় বলতে চায়, এটা একটা ল্যাডের গুরুত্ব। তারপর নেক্সট বলছে 4 নাম্বার, হাউ চিলড্রেন লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিভাবে শিশুরা তার মাতৃভাষা শেখে। সবগুলো কারেক্ট, কিন্তু এখানে সঠিক আনসার কি হবে, হাউ চিলড্রেন আর লার্ন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, কিভাবে শিশুরা তার ভাষার ক্ষেত্রে যে ফিগার মানে উপমা ব্যবহার করবে, সেটা কিন্তু ল্যাডের বৈশিষ্ট্য নয়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো প্রত্যেকে। তো তোমরা যারা ভাবছো আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়ে আমাদের ক্লাসগুলো রেগুলার করার জন্য, তো ওই ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে। এই যে নাম্বারটি 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার স্টেট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে।
শুধুমাত্র প্রাইমারি না, এর সঙ্গে তোমরা আপার প্রাইমারি ক্লাসটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। অর্থাৎ প্রাইমারির সঙ্গে আপার প্রাইমারি কোর্সটা একদম বিনামূল্য তোমরা পেয়ে যাচ্ছ, রেগুলার ক্লাস থাকছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত তথ্য তোমরা জানতে পারো। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিঙ্গুইস্টিকলি কারেক্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্টস। মানে ভাষা এবং উপভাষা সম্পর্কে কোনটা কারেক্ট, মানে সঠিক। দেখো একটা টপিক আমি বাদ দিইনি ক্লাস করতে। তোমরা যদি অ্যাপসের মাধ্যমে যাও, সেখানে যদি প্লে লিস্ট চেক করো, সব ক্লাস করানো আছে কিন্তু, সব আমি ক্লাস করেছি, আমার সব মনে পড়ছে, সব ক্লাস করানো আছে। ল্যাঙ্গুয়েজ এবং ডায়ালেক্টস এর উপরে কিন্তু ডিটেলসে ক্লাস করানো আছে, এর উপরে, ঠিক আছে, এর উপরে ডিটেলসে ক্লাস করানো আছে। তাই এটা কিন্তু ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন আছে যে ল্যাঙ্গুয়েজ এবং ডায়ালেক্ট সম্পর্কে, মানে উপভাষা সম্পর্কে কোনটা সঠিক। বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্টস আর লিঙ্গুইস্টিকলি ডিফারেন্ট বাট জিওগ্রাফিক্যালি সেম। এটা কিন্তু একদমই ভুল। বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্টস আর লিঙ্গুইস্টিকলি ডিফারেন্ট না, তারা লিঙ্গুইস্টিকলি সেম হতে পারে, ভাষাগতভাবে সেম হতে পারে, কিন্তু জিওগ্রাফিক্যালি আলাদা। কারণ দেখো, আমরা বাংলাতে কিন্তু সবাই কথা বলি, ভালো করে বোঝো। মুর্শিদাবাদের ভাষা আলাদা, বাংলা কিন্তু, মালদার কিন্তু কথার টান আলাদা। কেন? কারণ জিওগ্রাফিক্যালি চেঞ্জ হচ্ছে, জিওগ্রাফিক্যালি সেম হতে পারে না, জিওগ্রাফিক্যালি চেঞ্জ হয়। তাহলে এটা কিন্তু ভুল। 2 নম্বর বলছে, ল্যাঙ্গুয়েজ হ্যাভ দেয়ার ওন স্ক্রিপ্ট বাট ডায়ালেক্টস ডু নট হ্যাভ দেয়ার ওন স্ক্রিপ্ট। এটাও কিন্তু ভুল, এটাও কিন্তু ভুল। কেন বলতো? ভাষার নিজস্ব স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে কি, লিখিত রূপ রয়েছে। উপভাষারও কিন্তু লিখিত রূপ রয়েছে, যে কিছু কিছু উপভাষা রয়েছে যার কিন্তু লিখিত রূপ রয়েছে। সব উপভাষার কিন্তু লিখিত রূপ নেই, কিন্তু কিছু কিছু উপভাষা রয়েছে যার কিন্তু লিখিত রূপ রয়েছে। আবার অনেক ভাষা রয়েছে যার কিন্তু লিখিত রূপ নেই, তাই এটা কিন্তু আমরা ডাইরেক্টলি বলতে পারি না। নেক্সট দেখো, দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন লিঙ্গুইস্টিক ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট। বলতে চাইছে ভাষাগতভাবে ভাষা এবং উপভাষার মধ্যে সেরকম সুস্পষ্টভাবে বা ভাষা বৈজ্ঞানিকভাবে আমরা পার্থক্য করতে পারি না। অপশন নাম্বার 4 বলছে, ল্যাঙ্গুয়েজ হ্যাভ রিটেন লিটারেচার বাট ডায়ালেক্টস আর অনলি বেসড অন দ্য ওরাল ট্র্যাডিশন। এখানে বলতে চাইছে ভাষার একটা কি রয়েছে, রিটেন রয়েছে, কিন্তু ডায়ালেক্টস মানে উপভাষা কিন্তু শুধুমাত্র মৌখিক। এটা ভুল, কারণ আমি এর আগে বললাম কিছু কিছু উপভাষা রয়েছে যার কিন্তু লিখিত রূপ রয়েছে। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার 3। প্রত্যেকটা ক্লাস ভালো করে করেছি, ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করা হবে না, বুঝলে, এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, ডিটেলস ভালো করে পড়ো। ডিটেলস না পড়লে কিন্তু হবে না, ঠিক আছে। ডিটেলস গুলো দেখার জন্য আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে হবে। আর ইউটিউবে তো সবগুলো আমরা দিই না, সো সেখানে তোমরা অ্যাডমিশন হোক, কোর্স ফি খুবই কম রয়েছে তোমাদের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো। এই যে নাম্বারটি রয়েছে 9647300217, ঠিক আছে, 217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট জাস্টিফাই স্টার্টিং রিডিং স্কিল উইথ ওয়ার্ডস অ্যান্ড শর্ট স্টোরি টেক্সট ইনস্টেড অফ লেটার অ্যান্ড অ্যালফাবেটস। বলতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট জাস্টিফাই, নিচের কোনটি সঠিক নয়, মানে সোজা ভাষায় বুঝিয়ে নিব, নিচের কোনটি সঠিক নয়, কিসের ভিত্তিতে, স্টার্টিং রিডিং মানে কোনো একটা পঠন স্কিল শুরু করছি, উইথ ওয়ার্ড অ্যান্ড শর্ট স্টোরি মানে কোনো শব্দ বা ছোট ছোট গল্প দিয়ে শুরু করছি, ইনস্টেড অফ লেটার অ্যান্ড অ্যালফাবেট, লেটার এবং অ্যালফাবেটের পরিবর্তে, মানে বুঝতে পেরেছো, লেটার বা অ্যালফাবেটের পরিবর্তে যদি আমরা ছোট ছোট গল্প বা কোনো একটা শব্দ দিয়ে পড়াশোনা শুরু করি, সেক্ষেত্রে কোনটা সঠিক নয়, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, বলছি বর্ণমালা বা অক্ষরের বদলে শব্দ বা ছোট গল্প দিয়ে পঠন দক্ষতা শুরু করার ক্ষেত্রে কোনটা যৌক্তিকতা নিচের কোনটি নয়, নয় বলেছে, ভালো করে দেখো। বলছে ওয়ার্ডস অ্যান্ড টেক্সট ক্রিয়েট মিনিংফুল অ্যাসোসিয়েশন হুইচ লেটার্স ফেল টু ডু। বলছে ওয়ার্ডস অ্যান্ড টেক্সট মানে ছোট ছোট যে ওয়ার্ডস গুলো রয়েছে বা টেক্সট গুলো রয়েছে, ক্রিয়েট মিনিংফুল অ্যাসোসিয়েশন হুইচ লেটার্স ফেল টু ডু, মানে কি বলতে চাইছে যে ছোট ছোট শব্দ বা বিভিন্ন যে টেক্সট বা ছোট গল্প, সেগুলো কি বলতো বিভিন্ন অর্থ তৈরি করতে পারে, যে ক্ষেত্রে লেটার্স গুলো পারে না, লেটার্স কিন্তু পারে না। 2 নম্বর বলছে ওয়ার্ডস অ্যান্ড টেক্সট আর মোর ইন্টারেস্টিং
মানে ওয়ার্ডস এবং টেক্সট হচ্ছে বেশিরভাগই ইন্টারেস্টিং হয়, বাট লেটার আর নট, লেটারগুলো অতটা ইন্টারেস্টিং হয় না। 3 নম্বর বলছে সেপারেট লেটার আর মোর ডিফিকাল্ট টু মেমোরাইজ দ্যান দ্য ওয়ার্ডস। মানে এক একটা করে লেটার, মানে কি বলতে চাইছে, সেপারেট লেটারগুলো আলাদা আলাদাভাবে মুখস্থ করা কঠিন, যে ক্ষেত্রে মানে মেমোরাইজ করা কঠিন। বলছে সেপারেট দ্য লেটার আর মোর ডিফিকাল্ট, মানে লেটারগুলোকে আলাদা আলাদাভাবে মুখস্থ করা অনেকটা কঠিন, কিসের থেকে, ওয়ার্ডসের তুলনায়। 4 নম্বর বলছে বিগিনার্স রিডার ক্যান ফোকাস বেটার অন বিগার ইউনিট দ্যান স্মলার ইউনিট। ছোট ছোট শিশুরা কি করে, যে যে তোমার প্রাথমিক অবস্থায় তারা ছোট জিনিসের থেকে বড় জিনিসের উপর ফোকাস করতে ভালোবাসে। তাহলে আনসার করো কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমার সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বলে ফেলো, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওয়ার্ডস অ্যান্ড টেক্সট মোর ইন্টারেস্টিং বাট লেটার্স আর নট। এটা কিন্তু মনোবৈজ্ঞানিক ভাবে কিন্তু এটা যথেষ্ট কারণ নয়, এটা কিন্তু ঠিক যে ওয়ার্ডস এবং টেক্সটগুলো বেশি ইন্টারেস্টিং হয় লেটারের তুলনায়, এটা কিন্তু ঠিক। কিন্তু বাকি যদি অপশনগুলো আমরা দেখি, তার তুলনায় এটা কিন্তু কম ইম্পর্টেন্ট, কারণ 4টে অপশনই সঠিক হতে পারে। পেডাগজিক্যালের ক্ষেত্রে 4টে অপশনই সঠিক হতে পারে, কিন্তু যে অপশনটা তোমার বেশি মানে কম ইন্টারেস্ট, মানে কম গুরুত্ব, সেটাকে আনসার করতে হবে। সেক্ষেত্রে অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাডভোকেটস দ্যাট। মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা সমর্থন করে, এটা বলতে কি বোঝায়? দেখো, ওয়ার্ডস টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাডভোকেটস দ্যাট, মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা সমর্থন করে কোনটাকে? বলছে ওয়াল চিলড্রেন বিগেন দেয়ার স্কুলিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট। মানে বহুভাষিকতা বলতে কি বোঝায়? প্রত্যেকটা শিশু যে রাজ্যের যেটা ভাষা রয়েছে সেই ভাষা দিয়ে পড়াশোনা শুরু করবে, এটা তো কিন্তু নয়। 2 নম্বর বলছে ওয়াল চিলড্রেন বিগিন দেয়ার স্কুলিং ইন ইংলিশ মিডিয়াম অ্যান্ড হোম ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা শিশু তাদের যে স্কুল সেটা নিজের মাতৃভাষা এবং ইংলিশ দিয়ে শুরু করবে। 3 নম্বর বলছে ওয়াল চিলড্রেন স্টাডি হিন্দি অ্যাজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা শিশু তার মাতৃভাষা হিসাবে হিন্দি দিয়ে শুরু করবে। 4 নম্বর বলছে ওয়াল চিলড্রেন বিগেন দেয়ার স্কুলিং ইন দেয়ার মাদার টাংস ওয়ার হোম ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কেন, জিনিসটা বুঝো। তাহলে স্যার এটা মাতৃভাষা দিয়ে শুরু করছে, তাহলে এটা মাল্টিলিঙ্গুয়ালিজম হলো কি করে? হ্যাঁ, এখানে তো লজিক। একটা ক্লাস ধরো বহুভাষিক ক্লাস, বহুভাষী ক্লাস বলতে ধরো ওই একই ক্লাসরুমে হিন্দি, ইংরেজি, বেঙ্গলি, ঠিক আছে, উর্দু, তামিল, প্রত্যেকটা ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে ওই ক্লাসে। তো প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের মনের ভাব প্রকাশ করবে কি, কোন ভাষায়? তার মাতৃভাষায়। তাই নিজের মনের ভাব প্রকাশ করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে নিজের মাতৃভাষার উপর গুরুত্ব দিতে হবে। তাই কেউ হিন্দিতে বলবে, কেউ বাংলাতে বলবে, কেউ ইংরেজিতে বলবে, কেউ তেলেগুতে বলবে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী নিজের নিজের মাতৃভাষা ব্যবহার করবে। এই তো হয়ে গেল বহু ভাষা, তাই না? তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। চলো নেক্সট দেখো। বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যামং দ্য স্টেফেন ক্রেসেন হাইপোথেসিস ইজ সিমিলার টু ভাইগটস্কি জেপিডি। মানে জেপিডির সঙ্গে স্টেফেন ক্রেসেনের যে হাইপোথেসিস রয়েছে কোনটা মিল রয়েছে? বলছে মনিটর হাইপোথেসিস, বলছে ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস, অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস, আর হচ্ছে কি ইনপুট হাইপোথেসিস। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে জেপিডি সম্পর্কে। ভাইগটস্কি জেপিডিতে কি বলা হয়েছে? জেপিডিতে বলা হয়েছে যে কোনো একটা শিশু ধরো কোনো একটা জিনিস পারে, কোন একটা শিশু কোন একটা জিনিস নিজে থেকে পারে, কিন্তু বাকি অংশটা সে কিন্তু নিজে থেকে পারছে না। সেক্ষেত্রে যদি বাইরে থেকে কোনো শিক্ষক বলো বা তার বন্ধু বা কোনো গার্জিয়ান তাকে যদি একটু ইনপুট প্রদান করে, মানে কোনো একটু যদি ধরিয়ে দেয়, ক্লু দেয়, তাহলে সে বাকি অংশটা পারবে। ঠিক তেমনি ক্র্যাসেনের যে হাইপোথিসিস রয়েছে, সেখানে একটা কি রয়েছে, যে ইনপুট হাইপোথিসিস। এই ইনপুট হাইপোথিসে বলা হয়েছে কি, যে বাচ্চাদেরকে যদি আমরা বাহির থেকে কিছু ইনপুট দিই, বাচ্চাদেরকে যদি আমরা বাইরে থেকে কিছু ইনপুট প্রদান করি, বাচ্চারা ইজিলি সেই জিনিসটাকে শিখতে পারবে। তো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4, ইনপুট হাইপোথিসিস। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো, পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্নটা পড়ো। বলছে অ্যাকর্ডিং টু কামিন্স ইন্টারডিপেন্ডেন্স হাইপোথিসিস হুইচ অফ দিস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। বলছে কামিন্সের যে হাইপোথিসিস গুলো রয়েছে এগুলো কিন্তু ডিটেলস না পড়লে কিছুই বুঝতে পারবে না, শুধু এমসিকিউ প্র্যাকটিস করে, ঠিক আছে, ক্লাস ডিটেলসে করতে হবে।
বলছে কামিন্সের যে হাইপোথিসিস রয়েছে সেখানে একটা আরেকটার উপরে নির্ভরশীল। বুঝতে পেরেছো? অ্যাকর্ডিং টু কামিন্স ইন্টারডিপেন্ডেন্স হাইপোথিসিস হুইচ অফ দিস আর ইন্টারডিপেন্ডেন্স অন ইচ আদার, নিচের কোনটি একটি অপরটির প্রতি নির্ভরশীল? বলছে কগনিটিভ একাডেমিক প্রফিসিয়েন্সি ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের যে কগনিটিভ মানে বৌদ্ধিক যে দক্ষতা, মানে বুঝতে পেরেছো বৌদ্ধিক দক্ষতা, বৌদ্ধিক দক্ষতা মানে প্রাথমিক ভাষা মানে মাতৃভাষার যে জ্ঞান, মাতৃভাষার জ্ঞান সেটা আমাদের দ্বিতীয় ভাষার ক্ষেত্রে প্রভাব ফেলে। খুব ভালো কথা। 2 নম্বর বলছে রিডিং অ্যান্ড রাইটিং ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং এবং রাইটিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপরে গুরুত্ব প্রদান করে। 3 নম্বর বলছে বেসিক ইন্টারপার্সোনাল স্কিল ইন ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের যে প্রাথমিকভাবে যেটা আমরা কথোপকথন করি, ইন্টারপার্সোনাল করি, যোগাযোগ যোগাযোগ করি, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব ফেলে। 4 নম্বর বলছে কম্প্রিহেনশন অ্যান্ড প্রোডাকশন ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে কি বলছে বোধগম্যতা এবং প্রকাশ সেটা হচ্ছে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করে। প্রত্যেকটা ঠিক, কিন্তু কামেন্টসের মতো কোনটা ঠিক? কারণ এগুলো তো দেখলে হবে না, মানে কামেন্টস কোনটা বলছে সেটা জানতে হবে, কারণ এগুলো থিওরি ক্লাস। ঠিক আছে, এগুলো থিওরি, এগুলো কিন্তু পড়তে হবে, না হলে এগুলো যে তুমি আইডিয়া করে করলে এগুলো আইডিয়া করে হবে না, কারণ এগুলো যে থিওরি। ভালো করে বোঝো, পেডাগজি এবং থিওরি জিনিসটা আলাদা। এগুলো কন্টেন্ট, আমরা জানি তো পেডাগজি হচ্ছে একটা কন্টেন্ট আলাদা, এটা হচ্ছে কি কন্টেন্ট, এগুলো কিন্তু পেডাগজিক্যাল না। তাই এগুলো কিন্তু মুখস্থ করতে হবে বা পড়তে হবে, জিনিসটা জানতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কগনিটিভ একাডেমিক প্রফিসিয়েন্সি ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের প্রথম ভাষার যে দক্ষতা মানে বৌদ্ধিক দক্ষতা সেটা দ্বিতীয় ভাষার উপরে প্রভাব ফেলে। চলো নেক্সট দেখো, খুব ভালো প্রশ্ন এটাও, প্রত্যেকে আনসার করো। দেখো বলছে মার্ক দ্য ইনকারেক্ট, মানে মার্ক দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং রিগার্ডিং টেক্সট কম্প্রিহেনশন স্ট্র্যাটেজি। বলছে টেক্সট পড়ে বোঝার ক্ষেত্রে মানে কোন একটা পাঠ পড়ে বোঝার ক্ষেত্রে কোনটি ভুল মানে কোনটা সঠিক নয়। 1 নাম্বার বলছে স্কিমিং ইজ মোর অ্যাবাউট ইন ডেপথ রিডিং হুইল স্ক্যানিং ইজ মোর অফ মানে কারসরি রিডিং, মানে কি বলতে চাইছে স্কিমিং মূলত গভীর পাঠ সম্পর্কে বলে, আর স্ক্যানিং হচ্ছে ওপর ওপর পাঠ করা। প্রথম কথা মানে কোনটা ইনকারেক্ট বলেছে। 2 নম্বর বলছে স্কিমিং ইজ মোর অ্যাপ্ট ফর রিভিউইং হুইল স্ক্যানিং হেল্প মোর উইথ আনসারিং পার্টিকুলার কোশ্চিন, মানে স্কিমিং হচ্ছে রিভিউ করার জন্য উপযুক্ত, আর স্ক্যানিং হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে। 3 নম্বর বলছে বোথ স্কিমিং অ্যান্ড স্ক্যানিং ইনভলভ র্যাপিড আই মুভমেন্ট থ্রু দ্য টেক্সট, স্ক্যানিং এবং স্কিম হচ্ছে দ্রুত আমরা কি করি মানে র্যাপিড আই মুভমেন্ট করি। 4 নম্বর বলছে স্কিমিং involves go through the text rapidly while scanning involve looking for a specific fact। তাহলে আনসার করো কি হবে প্রত্যেকে, মানে স্কিমিং মানে হচ্ছে দ্রুত পড়া, আর স্ক্যানিং মানে হচ্ছে নির্দিষ্ট তথ্য খোঁজা। আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার হচ্ছে কারেক্ট, যে স্কিমিং মূলত গভীর পাঠ সম্পর্কে বলে না, স্কিমিংটা গভীর পাঠ না, স্কিমিংটা হচ্ছে কোন একটা পাঠ তার যে অর্থটাকে অনুধাবন করা মানে জিস্ট নেওয়া। ঠিক আছে, যে গভীরভাবে পড়লাম সেটা না, গভীরভাবে পড়াটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। আর যেটা রয়েছে স্কিমিং স্ক্যানিংটা কি, স্ক্যানিংটা হচ্ছে ওপর ওপর পাঠ করা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে স্ক্যামিংটা কিন্তু গভীরভাবে পড়া নয়, গভীরভাবে পড়া হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। তাহলে স্কিমিংটা কি, স্কিমিংটা হচ্ছে র্যাপিডলি পড়বো, আমি এটা দ্রুত পড়বো কিন্তু তার ওভারঅল একটা ভিউ নিব, এটাকে বলছে স্কিমিং। তো এই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, বাকিগুলো কিন্তু একদম সঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে when children start using language to ask about things events and phenomena around them, মানে কোন একটা শিশু ধরো তার যে আশেপাশে যে সমস্ত ঘটনা রয়েছে, জিনিস রয়েছে, বিষয়বস্তু রয়েছে সেগুলো সম্পর্কে জানছে। which of the following function of the language is used more than the others, যখন শিশুরা আশেপাশে জিনিস ঘটনা এবং প্রপঞ্চ সম্পর্কে প্রশ্ন করতে ভাষা ব্যবহার করতে শুরু করে তখন ভাষার কোন কার্যকারিতা সব থেকে বেশি
ব্যবহার হয়। মানে ধরো একটা শিশুর চারপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে একটা শিশু বারবার করে প্রশ্ন করছে, জানতে চাইছে, এটাকে আমরা ভাষার কি বলবো? বলছে রেগুলেটরি বলবো মানে নিয়ন্ত্রক, ইনফরমেটিভ, হিউরিস্টিক আর ইমাজিনেটিভ। তো এখানে সঠিক আনসার কি হবে? হিউরিস্টিক বা অনুসন্ধানমূলক। মানে প্রশ্ন করলাম এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথা থেকে আসলো, মানে সবসময় জানার ইচ্ছা, সেটাকে বলছে হিউরিস্টিক মেথড। ঠিক আছে, এগুলো সব পড়ানো আছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ইন এ স্পিচ কমিউনিটি ইট ইজ observe that s is pronounced মানে differently by two different মানে socio economic groups of speaker. This difference is an example of, ধরো দুটো গ্রুপ রয়েছে, সে দুটো গ্রুপের ক্ষেত্রে এসটাকে আলাদাভাবে উচ্চারণ করছে, কেউ একভাবে উচ্চারণ করছে, কেউ অন্যভাবে উচ্চারণ করছে। এটাকে আমরা কি বলবো? মানে কোনো একই জিনিসকে দুই রকম ভাবে উচ্চারণ করছে, এটাকে আমরা কি বলবো? বলছে এ প্র্যাগমেটিক ভ্যারিয়েবল বলবো, দুই নম্বর বলছে এ সোশিও কালচারাল ভ্যারিয়েবল বলবো, তিন নম্বর বলছে কি এ সোশিও সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল বলবো, এ সোশিও লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবল বলবো। তাহলে কি হবে আনসার? অবশ্যই তাহলে এটা সঠিক আনসার কি হবে? এ সোশিও লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবল মানে সামাজিক ভাষাগত মানে ভিন্নতা, সামাজিক ভাষাগত ভিন্নতা, মানে এক একটা সমাজে এক এক রকম ভাবে আমরা ভাষা ব্যবহার করছি, তাই এটাকে আমরা কি বলবো? এ সোশিও লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবল। তো তোমরা যারা ভাবছো আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়ে আমাদের ক্লাসগুলো রেগুলার করার জন্য, তো ওই ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে। এই যে নাম্বারটি 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার স্টেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র প্রাইমারি না, এর সঙ্গে তোমরা আপার প্রাইমারি ক্লাসটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। অর্থাৎ প্রাইমারির সঙ্গে আপার প্রাইমারি কোর্সটা একদম বিনামূল্যে তোমরা পেয়ে যাচ্ছ, রেগুলার ক্লাস থাকছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত তথ্য তোমরা জানতে পারো। চলো লাস্ট কোশ্চেন বলছে, লাস্ট কোশ্চেন বলছে ভীরা ইজ এ 7 month old infant. She is now making vocalization that combine consonant and vowels. She is communicating using which of the following? মানে ভীরা হচ্ছে 7 মাসের একটা শিশু, সে যখন কথা বলছে তখন কনসোনেন্ট এবং ভয়েল একই সঙ্গে মিশে মিশে সে কথা বলছে, এটাকে আমরা কি বলবো? মানে আধো আধো স্বরে কথা বলছে, বলবো ব্যাবলিং, কুইং, লিঙ্গুইস্টিক স্পিচ আর ফোনিমস। কি হবে আনসার? এটাকে আমরা কি বলবো? ভ্যাবলিংস। ঠিক আছে, তাহলে একটা শিশু যখন আদো আদো স্বরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বা ভায়েল কনসোনেন্ট মিশিয়ে কথা বলে, সেটাকে আমরা কি বলবো? ভ্যাবলিংস। ওকে, তো টোটাল আমরা 15টা 16টা প্রশ্ন ছিল পেডাগজিক্যাল, সেগুলো আলোচনা করে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তোমাদেরকে রেগুলার কিন্তু থিওরি ক্লাসগুলো করতে হবে। ওকে।